সকাল থেকে অঝোরে বৃষ্টি পড়ছে, সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া। তোর এই ঝড় বৃষ্টির ওয়েদারে আর অফিস যাব না, বাড়িতেই থাকবো। তো যাই হোক, বাড়িতেই রয়েছি। খিচুড়ি বানিয়েছি আর সঙ্গে আলু ভাজা। বাইরে তখন সঁ সঁ করে হাওয়া বইছে, বিদ্যুৎ চমকাচ্ছে। একটু চা করেছি, খেয়ে বসেছি ঘরে। হঠাৎ বাইরে কলিং বেলের আওয়াজ। এখন এই সময় কে এলো? দরজাটা খুলেই দেখলাম, আরে অরিন্দম, তুই? আয় আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়, ভেতরে আয়। এ বাবা, একদম ভিজে গেছিস, বস 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 বলে অরিন্দমকে আমি চেয়ারে বসালাম। ঘর থেকে একটা টাওয়েল এনে দিলাম, নে ভালো করে মাথাটা মুছে নে। অরিন্দম মাথাটা ভালো করে মুছল। কিরে, কি ব্যাপার আজ হঠাৎ এখানে? আর বলিস না, তোর সঙ্গে অনেকদিন ধরে দেখা হয়নি, ভাবলাম যাই গিয়ে একটু দেখা করি। তো বেশ, তো ভালো করেছিস। কেমন আছিস বল? আমি ভালো নেই রে ভাই, ভালো নেই। কেন, কি হয়েছে? তুই তো জানিস বাবা মারা গেছে আর 5 বছর হলো। তারপর থেকে না ওই ফ্ল্যাটে রয়েছি, কিন্তু রোজ রাতে না আমার আতঙ্কে ভয়ে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যায় কেন? কিছু হয়েছে নাকি? রোজ রাত্রে ওই ফ্ল্যাটে আমি একজনের ছায়া দেখতে পাই। ছায়া? কি যাতা বলছিস? শরীর টরীর খারাপ নাকি? ডাক্তার ফাক্তার দেখিয়েছিস? না না না, আমার শরীর ঠিক আছে। তুই বিষয়টা বুঝতে পারছিস না। রোজ রাত্রিবেলা না একটা ছায়া মূর্তি আসে, এসে আমার বিছানার সামনে দাঁড়িয়ে থাকে, কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে, তারপর আস্তে আস্তে মিলিয়ে যায়। ছায়া মূর্তি? কি যে বলিস তুই, এসব আবার হয় নাকি? আমার মনে হয় তোর মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে। আমি জানতাম তুই আমার কথা বিশ্বাস করবি না। আরে অরিন্দম, এখনকার দিনে এসব কথা কেউ মানবে? আচ্ছা ঠিক আছে, কোথায় তোর ছায়া মূর্তি? চ গিয়ে দেখে আসি। এখন এই ঝড় জলের রাতে? না ভাই, আজ আর যাস না, ওজন কাল যাস। তাহলে ঠিক আছে, তুইও আজ বাড়ি যাবি না, আমার বাড়িতে থাকবি, খাবি, কালকে যাবি। ওকে? অরিন্দম বলল, ঠিক আছে, আজ রাত্রিটা আমি তোর বাড়িতেই থাকবো, কিন্তু কাল আমাকে বাড়ি যেতেই হবে। কাল তোর অফিস আছে নাকি? ভাবছি অফিস যাব না, আসলে না 2-3 দিন ধরে ভালো করে ঘুম হয়নি। ঠিক আছে, তুই এখানে ঘুমিয়ে পড়। খিচুড়ি আলু ভাজা করেছি, চ খেতে খেতে কথা হবে। এখন খিচুড়ি আলু ভাজা? না ভাই, একটু চা হলে ভালো হতো। বানিয়েছি তো, খাবি? দাঁড়া বলে অরিন্দমকে চা দিলাম। অরিন্দম আর আমি দুজনে গল্প করতে করতে চা খেলাম। চা খাওয়ার পর দুই বন্ধুতে খিচুড়ি আর আলু ভাজা খেয়ে ঘুমিয়ে পড়লাম পাশাপাশি। পরদিন সকালবেলা অরিন্দমের বাড়িতে গেলাম। অরিন্দমের বাড়ি বেশি দূরে নয়, দক্ষিণ পাড়া। আমি উত্তর পাড়ায় থাকি। বাড়ি বলতে একটা ফ্ল্যাট। ওর বাবা সরকারি চাকরি করতেন, হঠাৎ উনি রেলে কাটা পড়ে মারা যান। তারপর থেকে ওই বাড়িতে অরিন্দম একাই থাকে। অরিন্দম একটা অ্যাড এজেন্সিতে ফটোগ্রাফির কাজ করে। বিয়ে করেনি, একাই থাকে অরিন্দম। ছোটোবেলায় মা মারা গিয়েছিল, তারপর থেকে আর সেইভাবে ওকে কেউ যত্ন আত্তি করার কেউ নেই। আমি ওর একমাত্র বন্ধু। আমরা দুজনেই বিদ্যাসাগর কলেজ থেকে পাস করেছি। তো যাই হোক, অরিন্দমের বাড়িতে গেলাম। ফ্ল্যাট বাড়ি, বেশ সুন্দর ফ্ল্যাট, গুছানো। ওর বাবা খুব গুছানো মানুষ ছিলেন, সব কিছু গুছিয়ে রাখতেন। ঘরের কোনো আসবাবপত্র একটুও এদিক ওদিক হতে দেননি। আসলে খুব শৌখিন লোক ছিলেন। সরকারি চাকরি করলে কি হবে, যা টাকা মাইনে পেতেন সেই টাকা দিয়ে ঘর গোছানোর কাজেই
চলে যেত। অরিন্দমের ঘরে একটা আয়না আছে। আয়নাটা বেশ পুরানো ধাঁচের। আমি অরিন্দমকে জিজ্ঞেস করলাম, অরিন্দম, এই আয়নাটা কোত্থেকে কিনেছিস? ওটা বাবা নিয়ে এসেছিল চীনা মার্কেট থেকে। চীনা মার্কেট? হ্যাঁ, বাবার না বাইরেকার পুরনো জিনিসের খুব শখ। এই দেখ, এই কৌটোটা দেখ। কৌটোটা দেখলাম, বাহ, বেশ ভালো কারুকার্য করা তো। এটা কোথাকার? এটাও চীনা মার্কেট থেকে এনেছে। এখন অনেক কিছুই দেখবি চীনা মার্কেটে। তো তোর বাবা তার মানে শৌখিন লোক ছিল? তা তো ছিল। বাবা কম দামে পুরনো জিনিস কিনতেন। যেমন ধর আয়না, আলনা, খাট। এই খাটটা দেখছিস, এটাও চীনা মার্কেটের। তার মানে তোর ঘরের অর্ধেকের বেশি আসবাবপত্র চীনা মার্কেটের। হ্যাঁ। এখন সমস্যাটা হচ্ছে, বাবা মারা যাওয়ার পর থেকে এই ঘরে কে যেন আসা যাওয়া করছে। ঠিক আছে, তুই চিন্তা করিস না, দেখি না আজকে রাত্রে কি হয়। তুই আছিস তো? হ্যাঁ, আছি। হঠাৎ আকাশ অন্ধকার করে এলো। অল্প ঝিরঝির করে বৃষ্টি পড়তে লাগলো। অরিন্দমকে বললাম, অরিন্দম, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ, কি আর করা যাবে, বাজার দোকানও সেরাম করিনি। ঘরে কি আছে? ঘরে বলতে ডিম আছে। তো চল, আজ ডিমের ঝোল আর ভাত। এখন কি খাবি বল? এখন স্রেফ চা, আর সঙ্গে যদি বিস্কুট থাকে। আছে, চাও আছে, বিস্কুটও আছে। ঠিক আছে, তুই বস, আমি বানাচ্ছি, বলে অরিন্দমকে বসিয়ে আমি চা বানাতে চলে গেলাম। তারপর চা খেতে খেতে দুই বন্ধু অনেকক্ষণ ধরে গল্প করলাম। তারপর রাত্রিবেলা নেমে এলো তুমুল বৃষ্টি। বৃষ্টি হলো অনেকক্ষণ ধরে। তার মধ্যে ডিম আর ভাত দুজনে মিলে খেলাম। ডিমের ঝোলটা বেশ ভালোই হয়েছিল। অরিন্দম বলল, খুব সুন্দর রান্না হয়েছে। থ্যাংক ইউ দোস্ত, তোমার জন্যই তো করা। তারপর দুজনে একসাথে একই বিছানাতে পাশাপাশি শুয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে বৃষ্টি থেমে গেল। দেখলাম আকাশ থেকে ফুটে উঠল জোছনা। চাঁদের আলো পড়ল এসে আমার গায়ে। ঘুম ভেঙে দেখি অরিন্দম ভয় ঝড়সড়ো হয়ে খাটের এক কোণে বসে আছে। অরিন্দমকে বললাম, অরিন্দম, এ অরিন্দম, অরিন্দম। দেখলাম ভয়ে কাঠ হয়ে গেছে, দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে। গাটা যেন ঠান্ডা হয়ে গেছে। স্রেফ আঙুল দিয়ে দরজার কোণে আমায় দেখালো। দেখলাম দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে একটা কালো রঙের ছায়া। ফ্ল্যাটের দরজার সামনে ছায়া মূর্তি, ঠিক দেখছি তো। হঠাৎ দেখলাম ফ্ল্যাটের অন্যদিকে একটি জানলা ছিল। ওই জানলার আলো এসে পড়ল ওই ছায়া মূর্তির গায়ে। দেখলাম একটি কোট প্যান্ট টাই পরা লোক, মাথায় কালো টুপি, দেখতে অনেকটা চীনা মাইনের মতো, আমাদের দিকে তাকিয়ে আছে। তারপর আস্তে আস্তে মিলিয়ে গেল। এই দৃশ্য দেখার জ্ঞান শূন্য হয়ে পড়ল। পরের দিন অনেক বেলা করে আমাদের ঘুম ভাঙল। ঘুম ভেঙে দেখি সব ঠিকঠাকই রয়েছে। অরিন্দম জ্ঞানশূন্য হয়ে পড়েছে। অরিন্দমের চোখে মুখে জল দিলাম, দিয়ে অরিন্দমকে ডাকলাম, অরিন্দম, এই অরিন্দম, অরিন্দম। অরিন্দম থতমত খেয়ে উঠে বসলো। হ্যাঁ, তোকে বলেছিলাম না, এবার বিশ্বাস হলো তো, রোজ রাত্রিবেলাও আসে। আমি বললাম, বিশ্বাস হয়েছে। আমি ওকে বললাম, তোর বাবা এই যে পুরনো জিনিসগুলো কিনেছেন, ওর কোনো রসিদ আছে? রসিদ? হ্যাঁ, মানে ওই লেনদেনের হিসাব। হ্যাঁ, আমার বাবার একটা পুরানো ডায়েরি আছে। ডায়েরিতে উনি সব লিখে রাখতেন, কোন জিনিস কত দাম দিয়ে উনি কিনেছিলেন, কার থেকে কিনেছিলেন। ডায়েরিটা কোথায়?
আলমারিতে। দে দে দে, আমায় দে, তাড়াতাড়ি দে। সঙ্গে সঙ্গে অরিন্দম আলমারি খুলে ওই ডায়েরিটা আমাকে দিল। ডায়েরির মধ্যে দেখলাম অনেকগুলো জিনিসের হিসাব রয়েছে। তার মধ্যে রয়েছে একটা চিঠি। চিঠিটা পড়ে বেশ আমি অবাক হলাম। আমার সমস্ত জিনিসপত্রের মধ্যে অদ্ভুত হচ্ছে এই আয়নাটা। এই আয়নাটা রোজ রাত্রে আমাকে এক নতুন জগতের মধ্যে নিয়ে যায়, যেটা আমি কল্পনাও করতে পারতাম না। রোজ রাত্রিবেলা একটা মানুষ আসে, একটা ছায়ামূর্তি, একটা চীনা লোক এসে আমার আয়নার দিকে তাকিয়ে থাকে। আর তারপর সে বলে, আয়নাটা আমায় দিয়ে দাও, আয়নাটা আমায় দিয়ে দাও, ওটা আমার আয়না, ওটা তোমার না, দিয়ে দাও, দিয়ে দাও। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি। আমি কি আয়নাটা কিনে ভুল করলাম? এটা কি সত্যি কোনো মৃত ব্যক্তির আয়না? এটাও চাইছে। আমি এই দৃশ্যের কথা নিজের ছেলেকেও বলিনি। কি করে বা বলবো? কে বা বিশ্বাস করবে? তাই আমি সব কিছু ডায়েরিতে লিখে যাচ্ছি। যদি আমার মৃত্যুর পর আমার ছেলে এই চিঠিটা দেখতে পায়, দয়া করে যেন এই আয়নাটা ফেরত দিয়ে আসে। যা আয়না, তার মানে যত গন্ডগোলে আয়না কিনে, আয়না, হ্যাঁ, তোর বাবা এই আয়নাটা কিনেছিলেন চীনা মার্কেট থেকে। কিন্তু আয়নাটা কোনো মানুষের, যিনি এই পৃথিবীতে নেই, তার আয়নাটা উনি ভোগ করছিলেন। আর তার জন্যই এত গন্ডগোল। এখন কি উপায়? এখন একটাই উপায়, এই আয়নাটা উনি কিনেছিলেন কার থেকে দেখতে হবে। ডায়েরি থেকে একটা ফোন নম্বর পেলাম। ফোন নম্বর একটি দোকানের নাম। ওখানে ফোন করতেই একজন ভদ্রলোক ফোন ধরে বললেন, হ্যালো, কে বলছেন? আমি বলছিলাম কলকাতা থেকে। হ্যাঁ, বলেন বলেন, কিছু লাগবে? খাট, বিছানা, আলনা, আলমারি? আরে দাদা, কিছু লাগবে না। আপনি কোনো আয়না বিক্রি করেছেন? আয়না? হ্যাঁ, একটি আয়না। জানি না কার, তবে সে আয়নাটা আমাদের আর প্রয়োজন নেই। আমি চাই আয়নাটা আপনি একটু নিয়ে যান। নিয়ে যাব মানে? আপনি তো দাম দিয়ে কিনেছেন। হ্যাঁ, বুঝতে পেরেছি, আপনাকে দাম ফেরত দিতে হবে না, শুধু আয়নাটা নিয়ে যান। ঠিক আছে ঠিক আছে, আমি লোক পাঠাইছি বলে দুজন ভদ্রলোক এলো বেলার দিকে। তারা এই আয়নাটাকে নিয়ে চলে গেল। কিন্তু এই আয়নার রহস্য কি, তা আমি আজও বুঝতে পারলাম না। কি ছিল আয়নাতে? কেনই বা লোকটা আয়নার জন্য হাউতাস করছিল? তারপর দুদিন বাদে ওই দোকানে যাই। সে দোকানদার আমায় বলল, আয়নাটা ছিল ওহো সাহেবের। ওহো সাহেব ছিলেন এই আয়নার মালিক। ওহো সাহেবকে খুন করা হয়। তারপর খুন করে তার লাশ ফেলে রাখা হয় ওই আয়নার সামনে। লোকে নাকি বলে ওহো সাহেবের আত্মা ওই আয়নার মধ্যে রয়েছে, রোজ রাত্রিবেলা আসে আর মানুষকে দেখা দেয়। তারপর বুঝতে পারলাম যে আসল রহস্যটা কি। এরপর থেকে অরিন্দম আর এই ফ্ল্যাটে ভয় পায় না, নিশ্চিন্তে ঘুমোতে পারে। আমিও মাঝে মাঝে যাই, ওর সঙ্গে আড্ডা মারি।